প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা। আপনারা সবাই জানেন যে প্রয়াগে প্রাচীন কাল থেকে চলত দান উৎসব, অর্থাৎ এই প্রয়াগ ছিল বুদ্ধ মহাদান ভূমি। এই কুম্ভ স্নানের নামে যে সমস্ত মানুষগুলো আসে, যেখানে আগে মহাদান ছিল, সেখানে রাজারা দান করতেন, বণিকেরা দান করতেন, ধনিক মানুষরা সাধারণ মানুষকে দান করতেন। এইভাবে একটা অর্থনৈতিক ব্যবস্থা ছিল প্রাচীন ভারতবর্ষে প্রয়াগে মহাদান ভূমিতে। এবছর 2025 সালে যে কুম্ভ মেলাটি হচ্ছে, সেটা ঘোষণা করা হয়েছে যে 144 বছর পরে এই পূর্ণ মহাকুম্ভ হচ্ছে এবং সেই পূর্ণ মহাকুম্ভ স্নান করতে আসবেন দেশের প্রায় 40 কোটি মানুষ এবং সাধুরা আসবেন, সন্তরা আসবেন। সেইভাবে ব্যবস্থা থাকবে এবং 1 মাস ধরে চলবে এই স্নান। সুপরিকল্পিতভাবে একেবারে হিন্দু আবেগ জাগরিত করে দিয়ে, হিন্দু উন্মাদনা তৈরি করে দিয়ে, হিন্দু রাষ্ট্র সংবিধান ঘোষণা করে ভারত রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ছিল আরএসএস এবং বিজেপি। ঘটনাক্রমে যে হিন্দু জনগণকে ঢাল করে আর হিন্দু সাধুদের শিখণ্ডী করে, তার মধ্যে দিয়ে হিন্দু রাষ্ট্র পরিকল্পনার একটা ছক কষা হয়েছিল। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আজকে আলোচনা করতে এসেছেন শঙ্কর এবং সুমিত্রা। আমি প্রথমেই শঙ্করের কাছে আসি। শঙ্কর, বলা হচ্ছে যে মনুস্মৃতি, অর্থশাস্ত্র, রামায়ণে রামের নীতি এবং কৃষ্ণের যে টেকনিক, সেই টেকনিক ব্যবহার করে 25 জন সেরা স্কলার 12 মাস 12 দিন কঠোর পরিশ্রম করে 501 পাতার এই হিন্দু রাষ্ট্র সংবিধান তৈরি করেছেন। তো এই হিন্দু রাষ্ট্র সংবিধানের মধ্যে এমন কি রয়েছে যেটা ভারতের বর্তমান সংবিধানের মধ্যে নেই? কেন ভারতের এই বর্তমান সংবিধানকে সহ্য করতে পারছে না হিন্দু সাধুরা, আরএসএস এবং বিজেপি? হিন্দু সংবিধানের মধ্যে ঠিক কি করবে সেটা তো কালে কালে প্রকাশ্য, কিন্তু আমরা তাদের যে বক্তব্য, তাদের যে ধারণা, সেখান থেকে আমরা একটা আন্দাজ তো অবশ্যই করতে পারি যে আজকে আমাদের সংবিধানে যা আছে সেটা কেন তাদের মনোপুত নয়। এটা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এই বিষয়টি। যে ভারতবর্ষের সংবিধান যদি দেখেন, তাহলে ভারতবর্ষের সংবিধান যেটা শুরু হচ্ছে একটা ঘোষণা দিয়ে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখানে আমরাই জনগণ, আমরা আমাদের জনগণের জন্য কাজ করব, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, একটা ঘোষণা আছে। এরপরে সেখানে শাসন ব্যবস্থায় কি বিচ্যুতি হলো না হলো সেটা নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু একটা সংবিধান, সে একটা আইডিয়া, একটা ধারণাকে সে করেছে, সেটা হচ্ছে যে আমরা ভারতের জনগণ, আমরা আমাদের নিজেদের জন্য কাজ করছি। এমনকি যে সরকার, সেই সরকারটাও আমাদের গঠন করা সরকার, যেটা কোনো প্রভু বা রাজা নয়, ওপর থেকে আসা কোনো পরজীবী নয়, সেটা আমাদের দ্বারাই উৎপন্ন করা একটি সরকার, অর্থাৎ জনগণের শাসন জনগণের ওপর, এই একটা ধারণা ভারতবর্ষের সংবিধানের মধ্যে আছে। এখন যদি আপনি এই যে সংঘ পরিবারের যে ধারণা, সেটা যদি আপনি দেখেন, যে আরএসএস এর যে অন্যতম তাত্ত্বিক নেতা যে মাধব গোলওয়ালকার, তার যে উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড, এই যে বিখ্যাত বইটি, এখানে তো তিনি পরিষ্কারই বলছেন আমরা যারা হচ্ছি যে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ, আর্য রক্ত জাতের আর্য বিশুদ্ধ রক্ত যাদের মধ্যে রয়েছে, আমরাই হচ্ছি এই ভূখণ্ডের মালিক এবং প্রভু। এই কথাটা তারা ব্যবহার করেছেন যে তারা হচ্ছেন যে মালিক এবং প্রভু। তো জনগণের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেটা হচ্ছে যে প্রভু এবং ভৃত্যের সম্পর্ক, মালিক এবং শ্রমিক বা অধীনস্থ লোক যাদের কোনো অধিকার নেই। এটাই তো হচ্ছে কথা। সেটা হচ্ছে যে আমার অধিকারটা কার থাকবে কি থাকবে না। আজকে আপনি হিন্দু রাষ্ট্রতে হিন্দুদের অধিকার যে থাকবে না, সেটা তো আমরা জানি। খুব কতিপয় কিছু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, উচ্চ বর্ণের যারা লোক, তারাই সমস্ত, এখন কুম্ভ মেলাটা দেখলেও বোঝা যায়, আমরা নিশ্চয়ই পরের দিকে সেই আলোচনায় যাব,
কিন্তু গোটা তাদের ধারণাই হচ্ছে যে কতিপয় কিছু উচ্চ বর্ণের আর্য রক্ত রয়েছে, হোয়াইট স্কিন বা শ্বেত চামড়ার যারা ব্রাহ্মণ ক্ষত্রিয়রা, তারা মালিক। এই যে কনসেপ্টটা আপনি যদি দেখেন যে রামের শাসনতন্ত্র এবং কৃষ্ণের টেকনিক, এই যেটা বলা ব্যবহার করা হচ্ছে, এটা তো আসলে তাই। রাম রাজ্য বলে যা বলা হয় সেখানে তো সম্ভুকদের কোনো অধিকার নেই, অধিকার ছিল না। এবং কৃষ্ণ তার যে টেকনিক বা কৌশলের মধ্য দিয়ে তাকে মানে ভাইয়ে ভাইয়ে লড়াই বা দিয়ে গণহত্যার পরিবেশ তৈরি করলো। গণহত্যা মানে হচ্ছে যে সেই সময় যেভাবে মানে ধরুন গণহত্যা মানে হচ্ছে যে আপনি যদি সেই মানে গান্ধারীর যে হাহাকার কুরুক্ষেত্র যুদ্ধের পর সেই বদ্ধভূমিতে গান্ধারীর হাহাকার যা দিয়ে তিনি কৃষ্ণকে অভিশাপ দিচ্ছেন, এই জায়গাটাই মহাভারত থেকেই যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারি যে কি প্রচন্ড রকমের গণহত্যা সেখানে সংগঠিত কাহিনী লেখা হয়েছে। এবং তাকে করার জন্য একটা আইডিওলজিক্যাল বা মতাদর্শগত একটা বাণী তো হচ্ছে গীতা বলে যাকে প্রচার করা হয়, যেখানে বলা হচ্ছে যে মারো মারো মারো, মারতে কোনো চিন্তা করো না, মারতে কোনো চিন্তা করো না, কারণ হচ্ছে যে কেউ কাউকে মারতে পারে না। এই যে একটা তাত্ত্বিক বা দার্শনিক পরিপ্রেক্ষিত থেকে গণহত্যাকে জাস্টিফাই করা হয়েছে, গণহত্যা ঘটানো হয়েছে, এই তো কৃষ্ণ। আর এখানে রামের এই শাসন। এখন এইটাই হচ্ছে ভারতবর্ষের যে হিন্দু সংবিধান বলে যা আসতে যাচ্ছে বা তাদের পরিকল্পনা রয়েছে, সেটা হচ্ছে যে এই ধরনেরই একটি বিষয়কে একটা আধুনিক, অর্থাৎ গোলওয়ালকার সাভারকার যেভাবে মনুর বিধান এবং অর্থশাস্ত্রকে মান্যতা দিয়ে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্রের কথা বলেছিলেন, সেটার দিকেই ক্রমশ নিয়ে যাচ্ছে আরএসএস এবং বিজেপি সরকার। আমি সুমিতদার কাছে আছি। সুমিত রায় যে একদল পোঙ্গা পাষণ্ড, কাজ করে না, শ্রমের সঙ্গে যুক্ত নেই, উৎপাদনের সঙ্গে যুক্ত নেই, পরান্ন ভোজি, পরের খাচ্ছে, বেশ নাদুস নুদুস চেহারা তৈরি হয়েছে, তারা সমস্ত কিছু ঘোষণা করে দিচ্ছে ভারত রাষ্ট্র কেমন হবে। যারা শ্রমের সঙ্গে নেই, জড়িত নেই, উৎপাদনের সঙ্গে জড়িত নেই, মানুষের যে মানে আবেগ, সেই আবেগের সঙ্গে জড়িত নেই, সেই সমস্ত মানুষ ভারতের বর্তমান সংবিধানকে ধ্বংস করে এই সংবিধান লাগু করতে চাইছে। ভারতে থেকে, ভারতে বসবাস করে, ভারতের খেয়ে, ভারত রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে তারা হিন্দু রাষ্ট্রের সংবিধান তৈরি করার হুঙ্কার দিচ্ছে। এটাকে দেশদ্রোহিতা নয়? অবশ্যই এটা রাষ্ট্রদ্রোহিতা তো বটেই। এবং কোন রাষ্ট্রের বিরুদ্ধে আজকে রাষ্ট্রদ্রোহী, যেমন মাওবাদীদের বলা হচ্ছে, আরবান নকশাল বা যারা, এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে, অর্থাৎ সিডিশন যে আইনগুলো আছে সেগুলো রাষ্ট্রদ্রোহিতার আইন, একদম এই আইনগুলো লাগিয়ে তাদেরকে জেলে পোড়া হচ্ছে, দিনের পর দিন বিনা বিচারে তাদের রাখা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা আর দেশদ্রোহিতা মানে দেশকেই একেবারে সর্বনাশ। যারা ধরুন আপনি মাওবাদীদের মেনেও নিয়ে যে তারা রাষ্ট্রদ্রোহী, কিন্তু তারা সবচেয়ে বড় দেশপ্রেমী। একদম তাই। তারা দেশ রক্ষা করার জন্য, মানুষের অধিকার রক্ষা করার জন্য তারা লড়াই করছে। একদমই তাই। কিন্তু এরা তো দেশপ্রেমিক নয়, সেই জন্যই এরা দেশদ্রোহী। এরা যে কাজটা করছে সেটা মানুষের, দেশের মানুষের জন্য নয়, দেশের ভৌগোলিক যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, সেটা কোনো কিছুর পক্ষে নয়। এরা অবশ্যই দেশদ্রোহী। এবং মানে দেশপ্রেমিকের উল্টো হিসেবে আমি দেখছি এরা একেবারেই দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহীও বটে। কারণ এরা বর্তমান যে রাষ্ট্রের এফআইআর করে পেটে দড়ি বেঁধে আইনের মধ্যে নিয়ে আসা উচিত। একদম একদম। এবং রাষ্ট্রের বিরোধিতা যখন করছে, যে আইনের বলে রাষ্ট্রবিরোধিতা করার জন্য বহু লোককে জেলে পুরে রাখা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সেইভাবে এদেরকেও সেইভাবে একেবারে জেলে পুরে রাখা উচিত। আমি মেরে ফেলার পক্ষে নই, অবশ্যই আমি মানে যাকে বলে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, সেটার বিরোধিতা করি। অবশ্যই আমাদের দেশের একটি আইন রয়েছে যে
তুমি দেশের যে গণতান্ত্রিক ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে বসবাস করে নিজের মৌলিক সত্তাটাকে রাখবে। তাহলে এই যে বিষয়টা রপ্ত করার জন্য এদের তো কারেকশনাল হোমে পাঠানো উচিত। একদম অবশ্যই এদেরকে সকলকেই সংশোধনাগারে পৌঁছে দেওয়া উচিত এবং জেলের ভাত খেয়ে এদের সারা জীবনটা কাটিয়ে দিতে হবে। কারেকশন হয়ে বেরিয়ে আসুক। কারেকশন হবে না এরা, সরি, এদের কারেকশনের কিছু নেই। তো এরা জেলের ভেতরেই থাকুক, আমাদের কিছু পয়সা খরচা হবে এদের অন্য রুটির জন্য, তো সেইটা আমরা না হয় সহ্য করে নেব, কিন্তু এদেরকে জেলের বাইরে থাকা খুব ডেঞ্জারাস কাজ। ঠিক ঠিক, এটা দেশের খুব ক্ষতি করবে এবং এরা বিভেদমূলক প্রচার করবে, সাম্প্রদায়িক প্রচার করবে, ধর্মের নামে একটা উন্মাদনা সৃষ্টি করবে যে ধর্মের মাথামুন্ড তারা নিজেরাও জানে না। 144 বছরে পূর্ণ কুম্ভ আমাদের হবে। পূর্ণ কুম্ভ স্নানের জন্যে মানুষকে ডেকে নিয়ে আসা হলো। ভিআইপিদের জন্য একরকমের ব্যবস্থা, ট্রান্সন্যাশনাল কোম্পানিদের জন্য একরকমের ব্যবস্থা, মন্ত্রী সন্ত্রীদের জন্য এক ধরনের ব্যবস্থা, কিন্তু সাধারণ মানুষের জন্য অব্যবস্থার চূড়ান্ত। পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচক্রিয়া করার ব্যবস্থা নেই, এবং তাদের ডেকে আনা হয়েছে। তো এই যে তাদের ডেকে এনে আমরা দেখতে পেলাম যে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল 3টি জায়গায়। একেবারে হুড়োহুড়িতে পায়ের চাপে মানুষ মারা গেল। প্রতিদিন বলা হচ্ছে আজকে এত কোটি মানুষ স্নান করেছে, আজকে এত কোটি মানুষ স্নান করেছে, কিন্তু কজন পরিবারের মানুষ তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই তালিকা প্রকাশ করার সাহস পাচ্ছে না কেন এই যোগী সরকার, মোদী সরকার, বিজেপি সরকার? কেন সেই তালিকা মানুষ দেখতে পাবে না? দেখুন, একটা করে বলি। 1 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে এই বছর এই যে একে মহাকুম্ভ বলা হচ্ছে, যে 144 বছর পর আবার এসছে। এই মহাকুম্ভ তিথি, গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী এবছর আবার ছিল কিনা সেটা কিন্তু কে ঠিক করেছে? ইতিমধ্যে সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইতিমধ্যে সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, কারণ 56 বছর আগের একটি সাহিত্যে পাওয়া যাচ্ছে যে সেই সময় একটি কুম্ভকে মহাকুম্ভ বলে বলা হয়েছিল। কালকুটের লেখা অমৃত কুম্ভের সন্ধানে, কালকুটের লেখা নবনীতা দেব সেনেরও বোধহয় এখানে সেখানেও সেই পায়ের চাপে মানুষ মরছে আর লেখক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই তার বর্ণনা এখন ফলত যে 144 বছরটা এত তাড়াতাড়ি আসছে, ঘন ঘন, এর পেছনে আমরা সকলে মোটামুটি একটা বুঝি। তো সেটা হচ্ছে যে একটা দিক আছে, সেটা হচ্ছে যে একটা ওই হিন্দু রাষ্ট্রের সংবিধান একটা পুণ্যতিথিতে একটা খুব উন্মত্ততার মধ্যে, ধর্মীয় উন্মত্ততার মধ্যে ঘোষণা করব, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। 2026-এ নির্বাচন আছে, উত্তরপ্রদেশ নির্বাচন আছে, ফলত সেটাকেও তারা মানে মাথায় রেখেছেন। করে তারা গোটাটা একটা রাজনৈতিক পরিকল্পনা, শুধু রাজনৈতিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনা। এই যে রাজনৈতিক তাদের নিজেদের স্বার্থে একটা পরিকল্পনা। আপনি বলছেন 40 কোটি লোকের জনসমাগম, ঠিক। আপনি ভাবুন যে ভারতবর্ষের কোনো একটা শহরে, সেটা এলাহাবাদ হতে পারে, বেনারস হতে পারে, যে কোনো একটা শহরে 40 কোটি মানুষ যদি লোক আসে, আপনি তার অর্ধেকও যদি ধরেন, যে কথাটা হয়তো বাড়াবাড়ি বলছে, 20 কোটি লোক, আপনি 20 কোটি লোককেও ধরুন, 20 কোটি লোক যদি একটা শহরে যদি সমবেত হয়, বড় শহরেও, তাহলে সেই শহরের পয়ঃ প্রণালী, যানবাহন, থাকার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, এই সবটা কোথায় যেতে পারে? সেই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের আছে? তুমি একদমই সেটা নিয়ে ভাবলে না যে আমি সেই পরিকাঠামো আমার আছে কিনা। তুমি একটা হাওয়া তুললে গোটা ভারত জুড়ে যে 144 বছর পর আবার আসছে, আর এই সুযোগ পাওয়া যাবে না, জীবদ্দশায় চলো করে তুমি সমস্ত এতগুলো লোককে তুমি ডেকে নিয়ে আসবে। তারা কিভাবে এলো, কিভাবে থাকলো, সে ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নেই। তুমি হলিউড থেকে যারা আসছে তাদের জন্য তুমি স্পেশাল ব্যবস্থা করছো, ছবি তুলছো, একেবারে বাতানুকূল ব্যবস্থা। এবারে মন্ত্রী শান্তিদের জন্য একরকম ব্যবস্থা, সাধু সন্তদের জন্য একরকম অবস্থা শোনা যাচ্ছে। ভিআইপিদের জন্য
মন্ত্রী শান্ত্রী সাধু বিদেশি, এই যে মানে হলিউড থেকে অভিনেতা ইত্যাদি, বলিউড, হ্যাঁ বলিউড, এদের জন্য জায়গা করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথম পদপিষ্ট হওয়ার ঘটনাটা ঘটে এই জায়গাটা করতে গিয়ে এই হুড়োহুড়িতে। সাধারণ মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। সাধারণ মানুষের কথা তারা হিন্দু হিন্দু বলে তাদেরকে ব্যবহার করছে। সাধারণ আম জনতা বা যারা নিজেদেরকে হিন্দু মনে করে সাধারণ মানুষ, তাদেরকে তারা ব্যবহার করছে এবং একটা মৃত্যু কূপে টেনে নিয়ে আসছে। অর্থাৎ অমৃত কুম্ভ নয়, এটা মৃত্যু কুম্ভ। তো তারা চাইছে সেটা হচ্ছে যে একটা ওই মানে যাকে বলছে যে পিলগ্রিমেজ ট্যুরিজম আর কি, মানে তীর্থ ভিত্তিক যে ট্যুরিজম, সেটাকে যদি একটু তুলে ধরা যায় তাহলে একটা অর্থনীতি, সাধারণভাবে ভারতবর্ষের অর্থনীতি ডামাডোলের মধ্যে পড়েছে, অর্থনীতি শেষ, এখন এইভাবে যদি কিছুটা ভেসে থাকা যায় সেরকম একটা লক্ষ্য তাদের মধ্যে আছে। অর্থাৎ মানুষের কাছ থেকে আবার গব্বর সিং ট্যাক্সের মতো মানুষের কাছে তীর্থকর বসিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা এবং ভিআইপিদের জন্য সেটাকে খরচ করা, এই হচ্ছে অর্থনীতির অবস্থা। আমি সুমিতদার কাছে আসি। সুমিত, যে কুম্ভ মেলা, এই যে ব্যবস্থাটা চললো, অব্যবস্থা, মানুষ নিষ্পেষিত হয়ে গেছে। সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মানে সাধারণটা একটা চাকরি করে মধ্যবিত্ত ঘরের মানুষ, তারা ওই ছাউনির মধ্যে ঘুমিয়েছিল, হঠাৎ করে তাদের উপর দিয়ে উন্মত্ত মানুষেরা দৌড়ে চলে গেল। কতজন মানুষ মরেছে তার হিসেব দিতে পারল না। অর্থাৎ মন্ত্রী শান্ত্রী, তাদের জন্য ভিআইপি ব্যবস্থা, তাদের জন্য ক্যামেরা, 100টা ক্যামেরা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। যখন স্নান করছে, জলকেলি করছে, নাচানাচি করছে, তার ছবি, আনন্দ ফুর্তির ছবি, মানুষের কান্নার ছবি প্রকাশ করতে পারল না। অর্থাৎ এই কুম্ভ তো প্রমাণ করে দিল যে হিন্দু রাষ্ট্র কেমন হবে, কাদের পায়ের চাপে, কাদের জন্যে এই সাধারণ মানুষগুলো পায়ের চাপে মরবে, এটা তো প্রমাণ হয়ে গেল হিন্দু রাষ্ট্রের স্বরূপ। অবশ্যই আপনি যাদের কথা বললেন প্রথমে, সেই নাদুস নুদুস মানুষগুলো, যারা উৎপাদনের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, সেই মানুষগুলোই এর থেকে উপকার পাবে। হ্যাঁ, সেটাই তাদের একটা জায়গা। বলা হয়েছে যে প্রতিদিন নাকি 2000 কোটি টাকার ব্যবসা হয়েছে। এবং একটা জিনিস আমরা হয়তো ভুলে যাচ্ছি যে এর পেছনে কারা আছে। পেছনে কিন্তু সেই আদানি আম্বানি এবং ভারতবর্ষের কর্পোরেট সংস্থা, তারা চাইছে তাদের এই অর্থনীতি ধসে যাওয়া, যেটার কথা শঙ্কর বললো আগে, যে অর্থনীতি যে ধসে যাচ্ছে তাকে পুনরুদ্ধার করবার জন্য এইরকম একটা পরিবেশ তৈরি করা হোক, এরকম একটা আবহাওয়া তৈরি করা হোক, এরকম একটা উন্মাদনা তৈরি করা হোক, যেখানে এসে আমরা কুম্ভ স্নানের মধ্যে দিয়ে আরো কিছু টাকা বানাবো এবং বিদেশের কাছে আমাদের যে ভাবমূর্তি দাঁড়িয়েছে সেটাকেও উজ্জ্বল করে তুলবো যে এত বড় মেলা, পৃথিবীতে থেকে এতটা অর্থনৈতিক 6-7 কোটি লোক আসছে, এই যে বিরাট মেলা, এই মেলাটাকে আমরা তুলে ধরবো। এবং এটাও ক্লেম করেছিল যোগীর সরকার এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার যে এদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আসলে হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস ব্যবস্থা, একদম সেই কথা ক্লেম করেছিল তারা। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল এটা আমি পূর্ব পরিকল্পিত হত্যা কিনা আমি বলতে পারবো না, আমি সেখানে ছিলাম না, সুতরাং সেই পারিপার্শ্বিক অবস্থা কি সেটা দেখে পরিষ্কার বোঝা যাবে। কিন্তু বোঝা গেল যে যেটাকে ওয়ার্ল্ড ক্লাস বলা হচ্ছে, সেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু আসলে একেবারে অব্যবস্থাপনা, ওয়ার্ল্ড ক্লাস অব্যবস্থাপনা। সবচেয়ে বড় পৃথিবীতে এইরকম অব্যবস্থা কোনোদিন দেখা যায়নি। এই যে এতগুলো লোককে নিয়ে এলো, তাদের শৌচাগার, তাদের থাকার জায়গা, তারা কোথায় ঘুরবে, যাতায়াত, যানবাহন, এই সমস্ত কিছুর কথা চিন্তাই করেনি। সাধারণ সকাল 7টা থেকে 8 ঘন্টা 9 ঘন্টা হাঁটিয়েছে বিভিন্ন জায়গায়, মানুষ ক্লান্ত হয়ে গেছে, মানুষগুলো স্নানের জায়গায় পৌঁছতে পারেনি, অথচ ভিআইপিরা গাড়ি করে এয়ার কন্ডিশন গাড়িতে এসে ছবি তুলে চলে যাচ্ছে।
অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে সাধারণ মানুষের জন্য ব্যবস্থা কোনো কিছু করা হয়নি। এই অব্যবস্থাপনা একটা লোক দেখানো জায়গা যে আমি ওয়ার্ল্ড ক্লাস এইটা করতে পারি, সেটা দেশের বাকি অংশের মানুষদের জন্য যারা কুম্ভ মেলা যায়নি তাদের জন্য যেরকম, এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন ভারতবর্ষ সম্পর্কে যে একটা অদ্ভুত ধারণা হয়েছে, অদ্ভুত মানে সত্যি ধারণাই হয়েছে, যে ধারণা যে এখানে এই সাধু সন্তরা ঘুরে বেড়ায়, ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি অফ সাধুস, এই এবং এখানে সকলেই পুণ্য লাভের জন্য নানান রকমের কাজকর্ম করে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় ছুটে যায়, এই তাদের এই উন্মাদনার দেশটা, এই জায়গাটাকেও তুলে ধরে কিছুটা আমরা কর্পোরেটরা বেশ কিছু পয়সা বানিয়ে নিই, এইটাই ছিল এর উদ্দেশ্য। এই যে মানুষ মারা গেল, পায়ের চাপে মরে গেল, এই যে যেগুলো পঙ্গা পাষণ্ড যারা উৎপাদনের সঙ্গে যুক্ত নয়, শ্রমের সঙ্গে যুক্ত নয়, ভারতের কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, তাদের মধ্যে এক পাষণ্ড, সে বলছে অমৃত কুম্ভে এসে মারা গেলে তো মোক্ষ লাভ হবে। আমার তো মনে হয় যে ওকে বলা উচিত যে তোর বাড়ির মানুষগুলোকে ডেকে নিয়ে আয়, এখানে মোক্ষ লাভ করুক, তুই মোক্ষ লাভ কর। কি বলবে এটাকে? সংশোধনের গিয়ে মোক্ষ লাভ কর, হ্যাঁ ওখানে গিয়ে মোক্ষ লাভ কর। রাম মন্দিরের প্রধান পুরোহিত ব্রেন স্ট্রোক হয়ে হসপিটালে গেছে, তো হসপিটালে যাওয়া দরকার কি? ওটাকে নিয়ে ওখানে চুবালেই তো মোক্ষ লাভ হয়। তাহলে এই যে মোক্ষ লাভের ব্যাপারটা কে কিভাবে মানে জারিত করছে, আবেগ জারিত করছে, এটা তো এক ধরনের শোষণ এবং সত্যের অপালাপ। না, সত্যের অপলাপ মানে কি? এইগুলো না 2000 বছর আগে ভারতবর্ষে এটা প্রমাণিত হয়ে গেছে যে এইগুলো হচ্ছে যে একেবারেই প্রতারণা। এই যে মোক্ষ লাভের কথা, এগুলো প্রতারণা এবং এগুলো হচ্ছে ধূর্তামি, মানুষকে মিসলিড করা, বিভ্রান্ত করা। বৈদিকরা যারা এই যাগযজ্ঞাদি করতেন তারা তো ওই পশু বলি দেওয়াকে জাস্টিফাই করেছিলেন এই বলে, সেটা হচ্ছে যে সেটা পশুর বা যাদের বলি দেওয়া হয় তারা স্বর্গপ্রাপ্তি তাদের হয়। যে যদি এইভাবেই স্বর্গ লাভ হয় তাহলে যজমান কেন তার নিজের পিতাকে বলি দেন না? তো এই প্রশ্ন কোনো উত্তর তো তারা দিতে পারেননি। 2000 বছর আগে এই প্রশ্নের সমাধান হয়, বিতর্ক শেষ। আজকে সেই একই কথা তারা বলে যাচ্ছেন যে ওখানে মোক্ষ লাভের জন্য মানুষ যারা মারা গেছে তাদের মোক্ষ লাভ হয়েছে, পুণ্য হয়েছে, স্বর্গপ্রাপ্তি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই এই কথাটাই আবার আসবে যেটা আপনি বলেছেন, সেটা হচ্ছে যে তাহলে কেন সেই মোক্ষ প্রাপ্তি এবং স্বর্গপ্রাপ্তির জন্য তারা তাদের নিজের বাড়ির লোক, নিজের মাতা তাদেরকে ডেকে নিয়ে আসছেন, ডেকে নিয়ে এসো এখানে এসে মোক্ষ লাভ করুক। তারা কেন ভারতবর্ষের সাধারণ মানুষকে, মানুষের পায়ের চাপে কুত্তার মতো মানে নেড়ি কুত্তার মতো মরুক তাদের সংসারের মানুষেরা? হাহাকার। এই যে যেভাবে মানুষ একেবারে হাহাকার পড়ে গেছে, যেটা চোখে দেখা যায় না, যারা চোখে দেখেছে, নিজের চোখে দেখেছে, এসে যেভাবে বর্ণনা করছে, বলছে আমি আমি মানে কথা সরে যাচ্ছে, আমার বাক হারিয়ে ফেলছে। শিক্ষিত ছেলে মেয়েরা যারা গেছে, এমনকি ইউটিউবাররা যারা ওই বিষয়টাকে ধরেছে, তারাও বলতে পারছে না। অথচ এই ধরনের পাষণ্ডগুলো তারা বলছে স্বর্গলাভ হচ্ছে, মোক্ষ লাভ হচ্ছে। মানে কি ধরনের ভণ্ডামি এগুলো চলছে সুমিতদা? এ তো মানে কি বলবো, এ তো ভণ্ডামি চূড়ান্ত, মানে বুজরুকি। ভণ্ডামির থেকেও বড় বুজরুকি। লোককে ঠকানো হয়েছে এবং সেই নিয়ে পয়সা বানানো হয়েছে। তাতে মানুষ মরে গিয়েও যদি মরে যায় তাহলে তুমি মোক্ষ লাভ করছো, তুমি স্বর্গে গেছো। এটা তো অন্য সময় হতে পারে না। তার মোক্ষ লাভে তার যা মোক্ষ লাভ হচ্ছে তার থেকে অনেক বেশি বাস্তব স্বার্থের লাভ হচ্ছে তো এই পর্দা পাষণ্ডদের, তাই না? একদম। এবং তাদের পৃষ্ঠপোষক যে রাজনৈতিক নেতারা রয়েছে, দল রয়েছে, সরকার রয়েছে, লাভ তো তাদের। একেবারে তাই, একদমই তাই। একেবারে দেখুন, এটা রামের নীতি। রাম ওই যে তার যে কুলগুরু, তার কথা শুনে সম্মুখকে মেরে দিল। অর্থাৎ রাম দোষী হলো সম্মুখ হত্যার মানে জন্যে, সম্মুখ মরল। কুলগুরুর যে বিধান, যে নীতি, যে বিচারধারা, সেটা টিকে থাকলো। এটাই তো ব্রাহ্মণবাদ। এটাই ব্রাহ্মণবাদ। একটা ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের জন্য এই জিনিসটা, এই ধরনের চিন্তা ভাবনা। এবং এটা শুধু আমাদের দেশের ব্যাপার নয়, সমস্ত ধর্মেই প্রায় এই জিনিসটা আছে।
যে তুমি এই করলে স্বর্গে যাবে, আবার এইটা না করলে তুমি নরকে যাবে। এই স্বর্গ লাভ নরক লাভ এই দুটোই সমস্ত ধর্মের মধ্যে এভাবে ঠিক আছে। আপনাকে আমি আর একটা প্রশ্ন করি, যে এই যে প্রথম দিনের কুম্ভ স্নানের সাফল্য দেখে হঠাৎ করে পঙ্গা পাষণ্ড দল তাদের লেখা ওই হিন্দু রাষ্ট্র সংবিধানটা কুমিরের বাচ্চার মতো দেখিয়ে দিল। যখন এই ভয়ঙ্কর অব্যবস্থা শুরু হয়ে গেল, আমরা দেখলাম গতকাল বসন্ত পঞ্চমীর দিনে ওরা বলেছিল যে বসন্ত পঞ্চমীর দিনে আমরা হিন্দু রাষ্ট্র সংবিধান ঘোষণা করব। তাই পঙ্গা পাষণ্ডরা বসন্ত পঞ্চমীতে হিন্দু রাষ্ট্র সংবিধান ঘোষণা করতে পারলো না কেন? আমি আগে বলেছিলাম পিছনে দুটো কারণ আছে। আগে আর লাস্ট যে একটা প্রোগ্রামে আমাদের ভয়েস অফ বহুজনের প্রোগ্রামেই এই কথা বলেছিলাম যে 2025 হচ্ছে RSS এর 100 বছর। ঠিক ঠিক ঠিক। এবং RSS এখন ক্ষমতায় এসছে, RSS এর লোকেরাই আজকে সরকারে। সুতরাং ওদের একটা বিরাট ব্যাপার ছিল যে এই 100 বছরে এই অখণ্ড হিন্দু রাষ্ট্র, অখণ্ড হিন্দু রাষ্ট্র আমরা তৈরি করব। যে অখণ্ডতা পৃথিবী জুড়ে রয়েছে, সে কোথায় গিয়ে শেষ হয়েছে? প্যারিসও নাকি পার্বতীপুরম নাম ছিল। সুতরাং এই কোথায় গিয়ে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এই কোনো ইয়ে নেই। এবং অখণ্ড হিন্দু রাষ্ট্র, এই হিন্দু কথাটা আমরা এই যে শঙ্কর বলল বৈদিক যুগ বা বৈদিক বেদ বেদান্তে আমরা হিন্দু শব্দটা কোথাও পাইনি। তো হিন্দু রাষ্ট্র, এই হিন্দুরা কারা এটাই তারা আজ পর্যন্ত ডিফাইন করতে পারেনি। কখনো বলে সনাতনী, কখনো বলে এই ওই সবকিছু হিন্দুদের ঝাড় খাচ্ছে সনাতনী সনাতনী। এবং যারা এই জাত ব্যবস্থা ইত্যাদির বিরুদ্ধে লড়াই করলো এবং তাদের যে আদর্শগত যে দর্শন ছিল সেই দর্শনের বিপরীতে কথা বললো, যেমন গৌতম বুদ্ধ, তাকেও তারা হিন্দু বানিয়ে বিষ্ণু অবতার করেছে তাদের দলের মধ্যে নিয়ে এলো। আর এই যে এটাকে পিছনে আমাদের ঔপনিবেশিক আমলে যখন ব্রিটিশরা আমাদের উপর রাজত্ব করেছে, সেই সময় এরা ব্রিটিশরা এই চিন্তা ভাবনাগুলোকে প্রশ্রয় দিয়েছে। আমি যদি হিন্দুইজম এই কথাটা আমি যতদূর জানি 1821 সালে রামমোহন রায়ের লেখায় ইংরেজি একেবারে প্রথম, তার আগে কোথাও ছিল না। কিন্তু হিন্দু মুসলমান এই বিভেদটা তৈরি করে হিন্দু অহিন্দু এবং হিন্দুদের মধ্যে যে ওদের ধারণায় যারা হিন্দু, সেই হিন্দুদের মধ্যে যেমন আদিবাসীদের তারা হিন্দু করে দিয়েছে, তেমনি সেই সমস্ত ধারণার মধ্যে এই জাত ব্যবস্থা, যে বর্ণ চতুর্বর্ণ ব্যবস্থা, এ তো মনুস্মৃতির লেখা। এই মনুস্মৃতিকেই ওরা ফিরিয়ে আনতে চাইছে, মনুসংহিতাকে ফিরিয়ে আনতে চাইছে ভারতবর্ষের নতুন সংবিধান হিসেবে। সেইটা তারা করতে পারলো না। আপনি প্রশ্নটা সেখানেই আসিব উত্তর দিতে, যে সেইখানে তারা সেটা করতে পারলো না। তার অনেকগুলো কারণ আছে। ওরা যেটা ভেবেছিল রাম মন্দির 22শে জানুয়ারি 2024 রাম মন্দির তৈরি করে 2024 নির্বাচনে একেবারে হই হই করে 400 সিট পেয়ে যাবে, কিন্তু সেটা দাঁড়ালো না, বরঞ্চ আগের থেকে অনেক কমে গেল এবং অন্যান্য দলকে নিয়ে তারপরে সরকার গঠন করতে হলো। আবার এদিকে RSS কে 2025 100তম বর্ষে তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই সব মিলিয়ে তারা একটু তারপরে একের পর এক অব্যবস্থার জন্য 500, কেউ বলছে 1000, কেউ বলছে 1000-এরও বেশি মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল। ভয়ঙ্কর অবস্থা। তার আগেও দেখবেন আপনারা দুটো জায়গায় আগুন ধরে গেছে, একেবারে প্রচন্ড চরম অবস্থা। এগুলো আস্তে আস্তে নানানভাবে এইগুলো ফিল্টার করে নানান লোকের কাছে চলে আসছে। সুতরাং এই মুহূর্তে বিশেষ করে এই পদপিষ্ট ঘটনার পরে পরেই আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিলাম। সেই হিন্দু রাষ্ট্র, তার সাধারণ মানুষের মনে যেটা জাগবে যে হিন্দু রাষ্ট্র হচ্ছে এইটা, এই হিন্দু রাষ্ট্র মানে এই পদপিষ্ট হয়ে উঠবে। সুতরাং ওরা এটাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা, কৌশল অবলম্বন করলো। হ্যাঁ, এই মানে ইমিডিয়েট কৌশল হিসেবে, ট্যাকটিক্স হিসেবে বলা যেতে পারে। কিন্তু ওরা ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজি যাই ধরুন না কেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হবে না, ভারতবর্ষের মানুষ হিন্দু রাষ্ট্রকে মানবে না। আমি সেটাই শঙ্করের কাছে আসব, যে শঙ্কর এই যে সংবিধান, এই সংবিধান একেবারে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ হিসাব একেবারে
বাদে প্রত্যেকটা মানুষকে ইকুয়াল রাইটস দিয়েছে। প্রত্যেকটা মানুষ এতদিন ধরে যাদের কোনো দিন কোনো অধিকার ছিল না, সেই মানুষগুলো সাম্যের অধিকার পেয়েছে, বক্তব্য রাখার অধিকার পেয়েছে, একটা স্বাধীনতার স্বাদ যেটা রেনেসাঁ মুভমেন্ট থেকে তৈরি হয়ে চলেছে, শিকল ভাঙা যে স্বাদ, সেই স্বাদটা তারা খানিকটা পেয়েছে। সেই সমস্ত বিসর্জন দিয়ে একটা আবেগ জারিত হয়ে হিন্দু রাষ্ট্র সংবিধান মেনে নেবে না, এটা খুব কঠিন, এটা মানে প্রায় অসম্ভব, নিয়ার ইম্পসিবল যাকে বলে আর কি। ভারতবর্ষ, দেখুন ভারতবর্ষের এটা তো একটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনি যখনই মানে একটা অধিকার কেড়ে নিতে যাবেন কারোর, অবশ্যই একটা অধিকার দেওয়া এক ব্যাপার, কিন্তু যখন আপনি দিয়েছেন 50 বছর চলেছেন, 70 বছর চলেছেন, কতটা কি লোকে পেয়েছে না পেয়েছে আলাদা কথা, কিন্তু অধিকারটা আপনি তাকে ফর্মালি দিয়েছেন। এখন যদি সেটা তার কাছ থেকে কেড়ে নিতে যান, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিরোধ হবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনি যদি ভারতবর্ষটাকে ভালো করে দেখেন, তাহলে আমরা সকলেই জানি যে ভারতবর্ষ এমন একটা জায়গা যেটা তো ইউরোপের একটা ছোট দেশ নয়, জার্মানি নয়। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মিটিং এর সময়ে ইউরোপিয়ান সমস্ত তাত্ত্বিকেরা মনে করেছিল যে ভারতে 552টার উপরে প্রিন্সলি স্টেট, প্রত্যেকেই মানে স্বাধীনভাবে তারা করছে, এতগুলো ভাষা, এতগুলো মানুষ, সেই জায়গায় একটি সংবিধান কি পারবে সত্যি সত্যি ভারতের মানুষকে একটা ইউনিফর্ম আইডেন্টিটি দিতে? সেই কাজটা করেছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। সেই কাজটা করার পরে একেবারে মানুষ এই জায়গায় পৌঁছেছে। ঠিক। তো এই ব্যবস্থাটাকে তো এনজয় করেছে। ঠিক। এবং এই বললাম যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, সেটা তো খুব ফাঁকা কথা নয়। তো আপনি ভারতবর্ষের এই এত তার যে বৈচিত্র্য, কয়েক হাজার বছর ধরে এখানে বিভিন্ন, বা কয়েক হাজার মানে 1-2 হাজার বছর না, তারও আগে থেকে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ভাষা। এই যে আপনি বললেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন 636টা দেশ স্বাধীন হচ্ছে। একদম শুধু ভারত আর পাকিস্তান নয়, 636টা, মানে যার ফলে সারা পৃথিবীতে স্বাধীন হচ্ছে। ব্রিটিশ ডকুমেন্টটা বলছে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান স্টেটস, প্লুরাল, ইন্ডিয়ান স্টেটস, ইউনিয়ন অফ, সেরকম কনসেপ্টটা তাই ছিল, ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস। কিন্তু ভারতবর্ষ তখন তো হয়নি, একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দিয়ে ফেডারেল। এইবারে আপনি সেইখানে যখন আপনি একটা ওই এক জাতি, এক নেতা, এক রাষ্ট্র, এক ভাষা, এক সংস্কৃতি, এক ব্রাহ্মণ, এক মোদি, এক খাদ্য, এইগুলো যখনই আপনি করতে যাবেন তখন খুব স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে প্রতিরোধ আসবে, প্রতিরোধ হবে, এবং সেই প্রতিরোধকে অতিক্রম করাটা খুব সোজা ব্যাপার ওদের পক্ষে হবে না। যার ফলে ওই আবু কিছু করছে, এই যেটা আপনি সুমিতদাকে জিজ্ঞাসা করছিলেন, যে একটা কৌশল হিসেবে তারা ঠিক অপরচুন মোমেন্টটা খুঁজে পাচ্ছে না, পাবেও না, কোনোদিন পাবে না। ঠিক। এই সুমিত, যারা একটি লোয়ার ক্লাস ক্লার্কের পরীক্ষায় ফেল করবে, সেই সমস্ত পাষণ্ডগুলো তারা মনে করছে যে এই দেশটি আমাদের দ্বারা কন্ট্রোল হবে, আমাদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেইভাবে চলবে। এ তো একেবারে মানে দাসত্বের শৃঙ্খলে বেঁধে দেওয়া, এবং যার জন্য ওই ধীরেন শাস্ত্রী এত বড় কথা বলতে পারছে। তাহলে মনে হচ্ছে না যে স্বাধীন একটা সংবিধান থাকা সত্ত্বেও মানসিকভাবে আমার মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে রেখেছে এই পঙ্গা পাষণ্ডের দল। আসল লড়াইটা আর একটা স্বাধীনতা লড়াই হওয়া উচিত নয়। এই হিন্দু রাষ্ট্র যারা গঠন করার চেষ্টা করছে, যারা ফ্যাসিবাদী, হিন্দুত্ববাদী এবং ব্রাহ্মণবাদী শাসন কায়েম করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আর একটা স্বাধীনতা সংগ্রাম করা উচিত নয়। অবশ্যই একটা স্বাধীনতা সংগ্রামের ফল হিসেবেই আমরা এই ভারতবর্ষের সংবিধানকে পেয়েছি, যে সংবিধানের মূল কথাই হচ্ছে ওই সাম্য, মৈত্রী এবং মৈত্রী, এই কথাগুলি বলছেন, এবং তার সাথে ন্যায়, এইটা জুড়েছিলেন বাবা সাহেব আম্বেদকর।
বাকি তিনটে হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান, এর সাথে ন্যায় কথাটা জুড়েছিলেন আম্বেদকর। এই যে সংবিধান, এখন তার পাল্টা সংবিধান হিসেবে যেটা দাঁড় করানো হচ্ছে, যে অখণ্ড ভারতের হিন্দু রাষ্ট্রের সংবিধান, সেই সংবিধানের সাথে এই সংবিধান একেবারে পুরোপুরি বিরোধী। তো এক স্বাধীনতার, নতুন স্বাধীনতার লড়াই তো করতেই হবে। যখন আমার স্বাধীনতাই বিপন্ন হয়ে কেড়ে নিচ্ছে ওরা, তখন আমাকে এই যে সংবিধান আমাকে সমান অধিকার দিয়েছিল, যে সংবিধান আমাকে সমতার ব্যবস্থা করেছিল, যেখানে কোনো বৈষম্য থাকবে না, অন্তত কথা বলা হয়েছিল যে এই দিকে আমরা এগোবো, সেই সংবিধানটা স্বাধীনতার সংগ্রামের অংশ হিসেবেই গড়ে উঠেছিল, তার কালমিনেশন ঘটেছিল এইখানে। এবং সেই স্বাধীনতা সংগ্রাম যখন আবার আক্রান্ত হচ্ছে এই একটা উৎকট অখণ্ড ভারতের কি হিন্দু সংবিধান, তখন কিন্তু আমরা সে মানুষ তার সেই নিজেদের সে অর্জিত সংবিধানকে, সেই স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত সংগ্রামকে, সেই সংগ্রামকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। এবং সেইটাই হচ্ছে, আপনি যদি সেটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, অবশ্যই লড়াই অনিবার্য। এবং এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধটা ছিল, আগের স্বাধীনতার যুদ্ধটা ছিল ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে। এইখানে এই স্বাধীনতা হচ্ছে দেশের মধ্যেকার যে ব্রাহ্মণ্যবাদী সমাজ, যে ওই একদল পোঙ্গা প্রচণ্ড আপনি বললেন, সেই তারা নাদুস নুদুস চেহারার লোকেরা তাদের শৃঙ্খলে বসে থাকবে, তার সেই শৃঙ্খলকে ভাঙার, একদল মানুষকে গলায় মটকি আর পাছা ঝাঁটা দিয়ে ঘুরে বেড়াতে হবে, সেই যে গোলামগিরির শৃঙ্খল, এই শৃঙ্খলটাকে ভাঙতে হবে। এইটা হচ্ছে আরেকটা স্বাধীনতার লড়াই। বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের দুইজন সমাজকর্মী সুমিত্রা এবং শঙ্কর, তারা পরিষ্কার করে বলছেন যে যে সংবিধান স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে সংবিধান ভারতের জনগণ পেয়েছিল, সেই সংবিধান ভারতের জনগণের সংবিধান। সুতরাং এই পোঙ্গা পাষণ্ডের দল ভারতের জনগণের বিরুদ্ধেই হিন্দু রাষ্ট্র সংবিধান তৈরি করে ভারতের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি। সুতরাং পরিষ্কার অর্থে যুদ্ধ আসন্ন, এবং এই লড়াই আমাদের লড়তে হবে। এই লড়াইয়ে ভারতের জনগণকে তার যে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে জান প্রাণ দিয়ে লড়াই করতে হবে, এছাড়া দ্বিতীয় রাস্তা আর নেই। আমি দুজন আলোচককে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।